গপ্পপুর লোকালে আপনাদের স্বাগতম। গপ্পপুর লোকালের আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সতী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 15ই সেপ্টেম্বর 1876 সালে। তিনি ছিলেন বিংশ শতাব্দীর প্রথম দিকের একজন বাঙালি ঔপন্যাসিক এবং ছোট গল্প লেখক। তিনি সাধারণত শহর ও গ্রামের বাঙালি পরিবার ও সমাজের জীবন নিয়ে লিখেছেন। আজকের গল্প সতী। প্রধান চরিত্রে হরিশ, নির্মল ও লাবণ্য। গন্তব্য স্টেশন গপ্পপুর। পরবর্তী স্টেশন গপ্পপুর। সকল যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, পুরো গল্পটি শুনে মন্তব্য এবং উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। হরিশ পাবনার একজন সম্ভ্রান্ত ভালো উকিল, কেবল ওকালতি হিসেবেই নয়, মানুষ হিসেবেও বটে। দেশের সর্বপ্রকার সদনুষ্ঠানের সহিতই তার অল্পবিস্তর সংশ্লিষ্ট। শহরের কোনো কাজই তাহাকে বাদ দিয়া হয় না। সকালে দুর্নীতি দমন সমিতির কার্যকারী সভার এক বিশেষ অধিবেশন ছিল। কাজ সারিয়া বাড়ি ফিরতে বিলম্ব হইয়া গেছে। এখন কোনো মতে দুটি খাইয়া লইয়া আদালতে পৌঁছিতে পারলে হয়। বিধবা ছোট বোন উমা কাছে বসিয়া তত্ত্বাবধান করিতেছিল, পাছে বেলার অজুহাতে খাওয়ার ত্রুটি ঘটে। স্ত্রী নির্মলা ধীরে ধীরে প্রবেশ করিয়া অদূরে উপবেশন করিলেন। কহিল, কালকের কাগজে দেখলাম আমাদের লাবণ্যপ্রভা আসছেন, এখানকার মেয়ে, স্কুলের ইন্সপেক্টর হয়ে। এই সহজ কথা কয়টির ইঙ্গিত অতীব গভীর। উমা চকিত হইয়া কহিল, সত্যি নাকি? তা লাবণ্য নাম এমন তো কত আছে বৌদি। তা আছে, ওকে জিজ্ঞাসা করছি। হরিশ মুখ তুলিয়া সহসা কটুকণ্ঠে বলিয়া উঠিল, আমি জানবো কি করে শুনি? গভর্নমেন্ট কি আমার সঙ্গে পরামর্শ করে লোকবহাল করে নাকি? স্ত্রী স্নিগ্ধ স্বরে জবাব দিল, আহা, রাগ করো কেন? রাগের কথা তো বলিনি। তোমার তদবির তাগাদায় যদি কারোর উপকার হয়ে থাকে, সে তো আহ্লাদের কথা। এই বলিয়া যেমন আসিয়াছিল তেমনি মন্থর মৃদু পদে বাহির হইয়া গেল। উমা শশব্যস্ত হইয়া উঠিল। আমার মাথা খাও দাদা, উঠো না উঠো না। হরিশ বিদ্যুৎ বেগে আসন ছাড়িয়া উঠিল। না, শান্তিতে এক মুঠো খাবারও জোটে নাই। উফ, আত্মঘাতী না হলে আর। বলিতে বলিতে দ্রুত বেগে বাহির হইয়া গেল। যাবার পথে স্ত্রীর মধুর কণ্ঠ কানে গেল, তুমি কোন দুঃখে আত্মঘাতী হবে শুনি? যে হবে সে একদিন জগৎ দেখবে। এইখানে হরিশের একটু পূর্ববৃত্তান্ত বলা প্রয়োজন। এখন তাহার বয়স 40-এর কম নয়, কিন্তু কম যখন সত্যই ছিল, সেই পাঠ্যাবস্থার একটু ইতিহাস আছে। পিতা রামমোহন তখন বরিশালের সব জজ। হরিশ এমএ পরীক্ষায় পড়া তৈরি করিতে কলিকাতার মেস ছাড়িয়া বরিশালে আসিয়া উপস্থিত হইল। প্রতিবেশী ছিলেন হরকুমার মজুমদার, স্কুল ইন্সপেক্টর। লোকটি নিরীহ, নিরহংকার এবং অগাধ পণ্ডিত। সরকারি কাজে ফুরসত পাইলে এবং সদরে থাকিলে মাঝে মাঝে আসিয়া সদরালা বাহাদুরে বৈঠকখানায় বসিতেন। অনেকেই আসিতেন, টাকওয়ালা মুন্সেফ, দাড়ি ছাটা ডেপুটি, মহাস্থবির সরকারি উকিল এবং শহরের অন্যান্য মান্যগণ্যের দল। সন্ধ্যার পরেই কেউই প্রায় অনুপস্থিত থাকিতেন না। তাহার কারণ ছিল, সদরওয়ালা নিজে ছিলেন নিষ্ঠাবান হিন্দু। অতএব আলাপ আলোচনার অধিকাংশই হইত ধর্ম সম্বন্ধে, এবং যেমন সর্বত্র ঘটে, এখানেও তেমনই আধ্যাত্ম তত্ত্বকথায় শাস্ত্রীয় মীমাংসার সমাধান হইত খণ্ডযুদ্ধের অবসানে। সেদিন এমনি একটা লড়াইয়ের মাঝখানে হরকুমার তাহার বাঁশের ছড়িটি হাতে করিয়া আস্তে আস্তে আসিয়া উপস্থিত হইলেন। এই সকল যুদ্ধবিগ্রহ ব্যাপারে কোনোদিন তিনি অংশগ্রহণ করিতেন না। নিজে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন বলিয়াই হোক, অথবা শান্ত মৌন প্রকৃতির মানুষ ছিলেন বলিয়াই হোক, চুপ করিয়া শোনা ছাড়া গায়ে পড়িয়া অভিমত প্রকাশ করিবার চাঞ্চলতা তাহার একটি দিনও প্রকাশ পায় নাই। আজ কিন্তু অন্যরূপ ঘটিল। তিনি ঘরে ঢুকিতেই টাকওয়ালা মুন্সেফবাবু তাহাকে মন্তব্য মানিয়া বসিলেন। ইহার কারণ, এইবার ছুটিতে কলিকাতায় গিয়া তিনি কোথায় যেন এই লোকটির ভারতীয় দর্শন সম্বন্ধে গভীর জ্ঞানের একটা জনরব শুনিয়া আসিয়াছিলেন। হরকুমার স্মিত হাস্যে সম্মত হইলেন।
অল্পক্ষণেই বোঝা গেল শাস্ত্রের বঙ্গানুবাদ মাত্র সম্বল করিয়া ইহার সহিত তর্ক চলে না। সবাই খুব খুশি হইলেন না শুধু সব জজ বাহাদুর নিজে, অর্থাৎ যে ব্যক্তি জাতি দিয়াছে তাহার আবার শাস্ত্রজ্ঞান কিসের জন্য, এবং বলিলেও তাই ঠিক। সকলে উঠিয়া গেলে তাহার পরম প্রিয় সরকারি উকিলবাবুকে চোখের ইঙ্গিতে হাসিয়া কহিলেন, শুনলেন তো ভাদুরী মশাই, ভূতের মুখে রাম নাম আর কি? ভাদুরী ঠিক সায় দিতে পারিলেন না, কহিলেন, তা বটে। কিন্তু জানে খুব, আগে মাস্টারি করতো কি না। হাকিম প্রসন্ন হইলেন না, বলিলেন, ও জানার মুখে আগুন, এরাই হলো জ্ঞান পাপী, এদের আর মুক্তি নেই। হরিশ সেদিন চুপ করিয়া একধারে বসিয়াছিল। এই স্বল্পভাষী প্রৌঢ়ের জ্ঞান ও পাণ্ডিত্য দেখিয়া সে মুগ্ধ হইয়া গিয়াছিল। সুতরাং পিতার অভিমত যাহাই হোক, পুত্র তাহার আসন্ন পরীক্ষা সমুদ্র হইতে মুক্তি পাইবার ভরসায় তাহাকে গিয়া ধরিয়া পড়িল। সাহায্য করিতে হইবে। হরকুমার সম্মত হইলেন। এইখানে তাহার কন্যা লাবণ্যের সহিত হরিশের পরিচয় হইল। সেও আইএ পরীক্ষার পড়া তৈরি করিতে কলিকাতার গণ্ডগোল ছাড়িয়া পিতার কাছে আসিয়াছিল। সেই দিন হইতে প্রতিদিনের আনাগোনায় হরিশ পাঠ্যপুস্তকের দুরূহ অংশেই শুধু অর্থই জানিল না, আরও একটা জটিলতর বস্তুর স্বরূপ জানিয়া লইল, যাহা তত্ত্ব হিসাবে ঢের বড়। কিন্তু সে কথা এখন থাক। ক্রমশ পরীক্ষার দিন কাছে ঘেঁষিয়া আসিতে লাগিল। হরিশ কলিকাতায় চলিয়া গেল। পরীক্ষা সে ভালোই দিল এবং ভালো করিয়াই পাশ করিল। কিছুকাল পরে আবার যখন দেখা হইল, হরিশ সমবেদনায় মুখ পাংশু করিয়া প্রশ্ন করিল, আপনি ফেল করলেন যে বড়? লাবণ্য কহিল, এটুকুও পারবো না, আমি এতই অক্ষম। যা হওয়ার হয়েছে, এবার কিন্তু ভালো করে এক্সামিন দেওয়া চাই। লাবণ্য কিছুমাত্র লজ্জা পাইল না, বলিল, খুব ভালো করে দিলেও আমি ফেল হব, ও আমি পারবো না। হরিশ অবাক হইল, জিজ্ঞাসা করিল, পারবেন না কি রকম? কী রকম আবার কি, এমনি? এই বলিয়া সে হাসি চাপিয়া দ্রুতপদে প্রস্থান করিল। ক্রমশ কথাটা হরিশের মাতার কানে গেল। সেদিন সকালে রামমোহনবাবু মকদ্দমায় রায় লিখিতেছিলেন। যে দুর্ভাগা হারিয়াছে তাহার আর কোথাও কোনো কুল কিনারা না থাকে। এই শুভ সংকল্প কার্যে পরিণত করিতে রায়ের মুসাবিদায় বাছিয়া বাছিয়া শব্দ যোজনা করিতেছিলেন। গৃহিণীর মুখে ছেলের কাণ্ড শুনিয়া তাহার মাথায় আগুন ধরিয়া গেল। হরিশ নরহত্যা করিয়াছে শুনিলেও বোধ করি তিনি এতখানি বিচলিত হইতেন না। দুই চক্ষু রক্তবর্ণ করিয়া কহিলেন, কি এত বড়? ইহার অধিক কথা তাহার মুখে আর যোগাইল না। দিনাজপুরে থাকিতে একজন প্রাচীন উকিলের সহিত তাহার শিখার গুচ্ছ, গীতার মর্মার্থ ও পেনশনেতে কাশীবাসের উপকারিতা লইয়া অত্যন্ত মতের মিল ও হৃদ্যতা জন্মেছিল। একটা ছুটির দিনে গিয়া তাহারই ছোট মেয়ে নির্মলাকে আর একবার চোখে দেখিয়া ছেলের বিবাহের কথা পাকা দিয়া আসিয়াছিলেন। মেয়েটি দেখতে ভালো। দিনাজপুরে থাকিতে গৃহিণী তাকে অনেকবার দেখিয়াছিলেন, তথাপি স্বামীর কথা শুনিয়া গালে হাত দিলেন। বলো কি গো, একেবারে পাকা কথা দিয়ে এলে? আজকালকার ছেলে। কিন্তু আমি তো আজকালকার বাপ নই। আমি আমার সেকেলের নিয়মেই ছেলে মানুষ করতে পারি। হরিশের পছন্দ যদি না হয় আর কোনো উপায় দেখতে বলো। গৃহিণী স্বামীকে চিনিতেন। তিনি নির্বাক হইয়া গেলেন। কর্তা পুনশ্চ বলিলেন, মেয়ে ডানা কাটা পড়ি না হোক ভদ্রঘরের কন্যা। সে যদি তার মায়ের সতীত্ব আর বাপের হিদুয়ানি নিয়ে আমাদের ঘরে আসে, তাই যেন হরিশ ভাগ্য বলে মানে। খবরটা প্রকাশ পাইতে বিলম্ব হইল না। হরিশও শুনিল। প্রথমে সে মনে করিল, পলাইয়া কলকাতায় গিয়া কিছু না জুটে টিউশনি করিয়া জীবিকা নির্বাহ করিব, না হয় সন্ন্যাসী হইব, না পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ ইত্যাদি স্মরণ করিয়া স্থির হইয়া রহিল। কন্যার পিতা ঘটা করিয়া পাত্র দেখিতে আসিলেন এবং আশীর্বাদের কাজটাও এই সঙ্গে সারিয়া লইলেন। সভায় শহরের বহু সম্ভ্রান্ত ব্যক্তি আমন্ত্রিত হইয়া আসিয়াছিলেন। নিরীহ হরকুমার কিছু না জানিয়াই আসিয়াছিলেন। তাহাদের সম্পক্ষে
রায়বাহাদুর ভাবী বৈবাহিক মৈত্রর মহাশয়ের হিন্দু ধর্মে প্রগাঢ় নিষ্ঠার পরিচয় দিলেন এবং ইংরাজি শিক্ষার সংখ্যাতীত দোষ কীর্তন করিয়া অনেকটা এইরূপ অভিমত প্রকাশ করিলেন যে তাহাকে 1000 টাকা মাহিনার চাকিরি দেওয়া ব্যতীত ইংরেজ আর কোনো গুণ নাই। আজকাল দিনক্ষণ অন্য রূপ নিয়েছে, ছেলেদের ইংরাজি না পড়াইলে চলে না। কিন্তু যে মূর্খ এই শ্লেচ্ছ বিদ্যা ও শ্লেচ্ছ সভ্যতা হিন্দুর শুভ্রান্তপুরে মেয়েদের টানিয়া আনে, তাহার ইহাকালও নাই পরকালও নাই। একা হরকুমার ভিন্ন ইহার নিগুড় অর্থ কাহারও অবিদিত রহিল না। সেদিন সভা ভঙ্গ হবার পূর্বেই বিবাহের দিন স্থির হইয়া গেল এবং যথাকালে শুভকর্ম সমাধান হইতেও বিঘ্ন ঘটিল না। কন্যাকে শ্বশুরগৃহে পাঠাইবার প্রাক্কালে মৈত্রীর গৃহিণী নির্মলার সতীসাধ্যী মাতা ঠাকুরণী বধূ জীবনের চরম তত্ত্বটি মেয়েদের কানে দিলেন, বললেন, মা, পুরুষ মানুষকে চোখে চোখে না রাখলেই সে গেল। সংসার করতে আর যাই কেন না ভুলো, কখনো এ কথাটি ভুলো না। তাহার নিজের স্বামী টিকির গোছা ও সিগিতার মর্মার্থ লইয়া মাতিয়া উঠিবার পূর্ব পর্যন্ত তাহাকে অনেক জ্বালিয়াছিলেন। আজিও তাহার দৃঢ় বিশ্বাস, মৈত্র বুড়া চিতায় শয়ন না করিলে আর তাহার নিশ্চিত হবার জো নাই। নির্মলা স্বামীর ঘর করিতে আসিল এবং সেই ঘর আজ 20 বর্ষ ধরিয়া করিতেছে। এই সুদীর্ঘকালে কত পরিবর্তন, কত কি ঘটিল। রায়বাহাদুর মরিলেন, ধর্মনিষ্ঠ মৈত্র গতাসু হইলেন, লেখাপড়া সাঙ্গ হইলে লাবণ্যের অন্যত্র বিবাহ হইল। জুনিয়র উকিল হরিশ সিনিয়র লইয়া উঠিলেন, বয়স তাহার যৌবন পার হইয়া প্রৌঢ়তে গিয়া পড়িল। কিন্তু নির্মলা আর তাহার মাতৃদত্ত মন্ত্র এ জীবনে ভুলিল না। এই সজীব মন্ত্রের ক্রিয়া যে এত সত্বর শুরু হইবে তাহা কে জানিত। রায়বাহাদুর তখনও জীবিত, পেনশন লইয়া পাবনার বাড়িতে আসিয়া বসিয়াছেন। হরিশের এক উকিল বন্ধুর পিতৃশাস্ত্র উপলক্ষে কলকাতা হইতে একজন ভালো কীর্তনওয়ালী আসিয়াছিল। সে দেখিতে সুশ্রী এবং বয়স কম। অনেকের ইচ্ছা ছিল কাজকর্ম অন্তে একদিন ভালো করিয়া তাহার কীর্তন শোনা। পরদিন হরিশের গান শুনিবার নিমন্ত্রণ হইল। শুনিয়া বাড়ি ফিরিতে একটু অধিক রাত্রি হইয়া গেল। নির্মলা উপরের খোলা বারান্দায় রাস্তার দিকে চাইয়া দাঁড়াইয়াছিল। স্বামীকে উপরে উঠিতা দেখিতে জিজ্ঞাসা করিলেন, গান কেমন লাগলো? হরিশ খুশি হইয়া কহিল, খাসা গান। দেখতে কেমন? মন্দ না, ভালোই। তাহলে রাতটা একেবারে কাটিয়ে এলেই তো পারতে। এই অপ্রত্যাশিত কুৎসিত মন্তব্যে হরিশ ক্ষুব্ধ হইবে কি? বিস্ময়ে অভিভূত হইয়া গেল। তাহার মুখ দিয়া শুধু বাহির হইল, কি রকম? রকম তো ভালোই। আমি কচি খুকি নই, আমি সব জানি, সব বুঝিও। আমার চোখে ধুলো দেবে তুমি? আচ্ছা। উমা পাশের ঘর হইতে ছুটিয়া আসিয়া সভয়ে কহিল, তুমি করছো কি বৌদি? বাবা শুনতে পাবেন যে। পেলেনি বা শুনতে? আমি তো চুপি চুপি কথা কইছিনি। এই উত্তরের প্রত্যুত্তরে যে উমা কি বলিবে ভাবিয়া পাইল না। কিন্তু পাছে তাহার উচ্চস্বরে বৃদ্ধ পিতার ঘুম ভাঙিয়া যায়, এই ভয়ে সে পরক্ষণেই জোড়া হাতে ক্ষুব্ধ চাপা গলায় মিনতি করিয়া কহিল, রক্ষে করো বৌদি, এত রাতে চেঁচিয়ে আর কেলেঙ্কারি করো না। বধূর কণ্ঠস্বর ইহাতে বাড়িল বই কমিল না। কহিল, কিসের কেলেঙ্কারি? তুমি বলবে না কেন ঠাকুরজি? তোমার বুকের ভেতরটা তো আর জ্বলে পুড়ে যাচ্ছে না? বলিতে বলিতে সে কাঁদিয়া ফেলিয়া দ্রুতবেগে ঘরে ঢুকিয়া সশব্দে দ্বারে খিল বন্ধ করিয়া দিল। হরিশ কাঠের পুতুলের মতো নিঃশব্দে নিচে আসিয়া বাকি রাত্রকে মক্কেলদের বসিবার বেঞ্চের উপর শুইয়াই কাটাইল। অতঃপর দিন দশকের মত উভয়ের বাক্যালাপ স্থগিত হইয়া গেল। কিন্তু হরিশকেও আর সন্ধ্যার পরে বাইরে পাওয়া যায় না। গেলেও তাহার শঙ্কাকুল ব্যাকুলতা লোকের হাসির বস্তু হইয়া উঠিল। বন্ধুরা রাগ করিয়া বলিতে লাগিলেন, হরিশ, যত বুড়ো হচ্ছ রোগও যে তত বেড়ে যাচ্ছে হে। হরিশ অধিকাংশ স্থলেই জবাব দিত না, কেবল খোঁচা বেশি করিয়া বিধিলেই বলিত,
এই ঘেন্নায় আমাকে যদি তোমরা ত্যাগ করতে পারো তো করো, তোমরাও বাঁচো আমিও বাঁচি। বৃথা বৃথা, ওকে লজ্জা দিতে গিয়ে এখন নিজেরাই লজ্জায় মরি। সেবার বসন্ত রোগে রোগ মরিতে লাগিল খুব বেশি। হরিশকেও রোগে ধরিল। কবিরাজ আসিয়া পরীক্ষা করিয়া মুখ গম্ভীর করিলেন, কহিলেন, মারাত্মক, রক্ষা পাওয়া কঠিন। রায়বাহাদুর তখন পরলোকে। হরিশের বৃদ্ধা মাতা আছাড় খাইয়া পড়িলেন। নির্মলা ঘর হইতে বাহির হইয়া কহিল, আমি যদি সতী মায়ের সতী কন্যা হই, আমার নোয়া সিঁদুর ঘুচবে সাধ্ধিকার। তোমরা ওকে দেখো, আমি চললুম। এই বলিয়া সে শীতলার মন্দিরে গিয়া হত্যা দিয়া পড়িল। কহিল, উনি বাঁচেন তো আবার বাড়ি ফিরব, নইলে এইখানে থেকে ওর সঙ্গে যাব। 7 দিনের মধ্যে দেবতার চরণামৃত ভিন্ন কেহ তাহাকে জল পর্যন্ত খাওয়াইতে পারিল না। কবিরাজ আসিয়া বলিলেন, মা, তোমার স্বামীর আরোগ্য হয়েছে, এবার তুমি ঘরে চলো। লোকে ভিড় করিয়া দেখিতে আসিল। মেয়েরা পায়ের ধুলো লইল। তাহার মাথায় থাবা থাবা সিঁদুর ঘষিয়া দিল। কহিল, মানুষ তো নয়, যেন সাক্ষাৎ মা। বৃদ্ধেরা বলিলেন, সাবিত্রীর উপাখ্যান মিথ্যে না, কলিতে ধর্ম গেছে বলেই কি একেবারে 16 আনা গেছে? জমের মুখ থেকে স্বামীকে ফিরিয়ে নিয়ে এলো। বন্ধুরা লাইব্রেরি ঘরে বলাবলি করিতে লাগিল, সাধে আর মানুষের স্ত্রীর গোলাম হয় হে? বিয়ে তো আমরাও করেছি, কিন্তু এমন নইলে আর স্ত্রী। এখন বোঝা গেল কেন হরিশ সন্ধ্যার পরে বাইরে থাকতো না। বীরেন উকিল ভদ্রলোক। গত বৎসর ছুটিতে কাশী গিয়া সে সন্ন্যাসীর কাছে মন্ত্র লইয়া আসিয়াছে। টেবিলে প্রচণ্ড করাঘাত করিয়া কহিল, আমি জানতাম হরিশ মরতেই পারে না। সত্যিকারের সতীত্ব জিনিসটা কি সোজা ব্যাপার হে? যদি সতী মায়ের সতী কন্যা হইত। তারিণী চাটুর্যের বয়স হইয়াছে। আফিংখোর লোক। একধারে বসিয়া নিবিষ্ট চিত্তে তামাক খাইতেছিল। হুক্কাটা বেহারার হাতে দিয়ে নিঃশ্বাস ফেলিয়া বলিল, শাস্ত্রমতে সহধর্মিণী কথাটা ভারী শক্ত। আমারই দেখো না, কেবলই 7টা মেয়ে, বিয়ে দিতে দিতেই ফতুর হয়ে গেলাম। অনেকদিন পরে ভালো হইয়া আবার যখন হরিশ আদালতে উপস্থিত হইল, তখন কত লোকে যে তাহাকে অভিনন্দিত করিল তাহার সংখ্যা নাই। বজ্রেন্দ্রবাবু সখেদে কহিলেন, ভাই হরিশ, স্তৈন বলে তোমাকে অনেক লজ্জা দিয়েছি, মাফ করো। লক্ষ্য কেন, কোটি কোটির মধ্যেও তোমার মতো ভাগ্যবান নেই, তুমি ধন্য। সীতা সাবিত্রীর কথা না হয় ছেড়েই দাও, কিন্তু খনা, লীলাবতী, গার্গী আমাদের দেশেই জন্মেছিলেন ভাই। স্বরাজ ফরাজ যাই বলো, কিছুতেই হবে না। মেয়েদের যতদিন না আবার তেমন তৈরি করতে পারবো। আমার তো মনে হয় শীঘ্রই পাবনার একটা আদর্শ নারী শিক্ষা সমিতি গড়ে তোলা প্রয়োজন, এবং যে আদর্শ মহিলা প্রেসিডেন্ট হবেন তার নামও তো আমরা সবাই জানি। বৃদ্ধ তারিণী চাটুর্য বলিলেন, সেই সঙ্গে একটা প্রাণপ্রথা নিবারণী সমিতি হওয়া আবশ্যক। দেশটা ছারখার হয়ে গেল। হরিশ, তোমার তো ছেলেবেলায় খাসা লেখার হাত ছিল। তোমার উচিত তোমার ওই রিকভারি সম্বন্ধে একটা আর্টিকেল লিখে আনন্দবাজার পত্রিকায় ছাপিয়ে দেওয়া। হরিশ কোনো কথারই জবাব দিতে পারিল না। কৃতজ্ঞতায় তাহার 2 চক্ষু ছলছল করিতে লাগিল। চারমৃত জমিদার গোসাইচরণের বিধবা পুত্রবধূর সহিত অন্যান্য পুত্রদের বিষয় সংক্রান্ত মামলা বাঁধিয়াছিল। হরিশ ছিল বিধবার উকিল। জমিদারের আমলাকে যে কোন পক্ষের পক্ষে জানা কঠিন বলিয়া গোপনে পরামর্শের জন্য বিধবা নিজেই ইতিপূর্বে 2-1 বার উকিলের বাড়ি আসিয়াছিলেন। আজ সকালেও তাহার গাড়ি আসিয়া হরিশের সদর দরজায় থামিল। হরিশ সসম্বন্ধে তাহার নিজের বসিবার ঘরে আনিয়া বসাইলেন। আলোচনা পাছে ও ঘরে মুরুহির কানে যায়, এই ভয়ে উভয়ই সমাধানে ধীরে ধীরে কথা কইতেছিলেন। বিধবার কি একটা অসংলগ্ন প্রশ্নে হরিশ হাসিয়া ফেলিয়া জবাব দিবার চেষ্টা করিতেই পাশের ঘরে পর্দা আড়াল হইতে আকস্মাৎ তীক্ষ্ণ কণ্ঠের শব্দ আসিল, আমি সব শুনেছি। বিধবা চমকিয়া উঠিলেন। হরিশ লজ্জা ও শঙ্কায় কাঠ হইয়া গেল।
একজোড়া অতি সতর্ক চক্ষুকর্ণ যে তাহাকে অরহর পাহারা দিয়া আছে, একথা সে মুহূর্তের জন্য ভুলিয়াছিল। পর্দা ঠেলিয়া নির্মলা রণমূর্তিতে বাহির হইয়া আসিল। হাত নাড়িয়া কণ্ঠস্বরে বিষ ঢালিয়া দিয়া কহিল, ফুসফুস করে কথা কয়ে আমাকে ফাঁকি দেবে? মনেও করো না। কই, আমার সঙ্গে কখনো তো এমন করে হেসে কথা কইতে দেখিনি। অভিযোগ নিতান্ত মিথ্যা নয়। বিধবা সভয়ে কহিলেন, এ কি কাণ্ড হরিশ বাবু! হরিশ বিমূঢ়ের মতো ক্ষণকাল চাইয়া থাকিয়া বলিল, পাগল! আমি সব জানি, আমি সব বুঝি। থাকো, তোমরাই সুখে থাকো। কিন্তু সতী মায়ের সতী কন্যা যদি হই, যদি মনে জ্ঞানে এক বই না দুই জেনে থাকি, যদি... এদিকে বিধবা নিজেও কাঁদিয়া ফেলিয়া বলিতে লাগিলেন, এ কি ব্যাপার হরিশ বাবু! এ কি দুর্নাম দেওয়া! এ কি আমার! হরিশ কাহারও কোনো প্রতিবাদ করিল না। অধোমুখে দাঁড়াইয়া শুধু তাহার মনে হইতে লাগিল, পৃথিবী দ্বিধা হও না কিসের জন্য? লজ্জায়, ঘৃণায়, ক্রোধে সেদিন হরিশ সেই ঘরে স্তব্ধ হইয়া রইল। আদালতে বাহির হইবার কথা ভাবিতেও পারিল না। মধ্যাহ্নে উমা আসিয়া বহু সদ্য সাধনা এবং মাথার দিব্যি দিয়া কিছু খাওয়াইয়া গেল। সন্ধ্যার প্রাকাল্যে বামুন ঠাকুর রূপার বাটিতে করিয়া খানিকটা জল আনিয়া পায়ের কাছে রাখিল। হরিশের প্রথমে ইচ্ছে হইল লাথি মারিয়া ফেলিয়া দেয়, কিন্তু আত্মসংবরণ করিয়া আজও পায়ের বুড়ো আঙুলটা ডুবাইয়া দিল। স্বামীর পদপদক পান না করিলে নির্মলা কোনোদিন জলস্পর্শ করিত না। রাত্রে বাহিরের ঘরে একাকী শয়ন করিয়া হরিশ ভাবিতেছিল, তাহার এই দুঃখের দুর্ভব জীবনের অবসান হইবে কবে। এমনি অনেক দিন অনেক রকম ভাবিয়াছে, কিন্তু তাহার এই সতী স্ত্রীর একনিষ্ঠ পতিপ্রেমের সুদূসহ নাগাদপাশের বাঁধন হইতে মুক্তির কোনো পথই তাহার চোখে পড়ে নাই। 5 বছর 2 গত হইয়াছে। নির্মলা অনুসন্ধান করিয়া জানিয়াছে যে খবরের কাগজের খবর ঝুঠা নয়। লাবণ্য যথার্থই পাবনার মেয়ে, স্কুলে পরিদর্শক হইয়া আসিয়াতেছে। আজ হরিশ একটু সকাল সকাল আদালত হইতে ফিরিয়া ছোট বোন উমাকে জানাইল যে রাতের ট্রেনে তাহাকে বিশেষ জরুরি কাজে কলিকাতা যাইতে হবে। ফিরিতে বোধহয় 3-4 বিলম্ব হইবে। বিছানা এবং প্রয়োজনীয় কাপড় চোপড় যেন চাকরকে দিয়া ঠিক করিয়া রাখা হয়। দিন 15 হইল স্বামী স্ত্রীতে বাক্যালাপ বন্ধ ছিল। রেলওয়ে স্টেশন দূরে। রাত্রি 8টার মধ্যেই মোটরে বাহির হইয়া পড়িতে হইবে। সন্ধ্যার পরে সে মকদ্দমার দরকারি কাগজপত্র হ্যান্ডব্যাগে গুছাইয়া লইতেছিল। নির্মলা আসিয়া প্রবেশ করিল। হরিশ মুখ তুলিয়া চাহিয়া দেখিল, কিছু বলিল না। নির্মলা ক্ষণকাল মৌন থাকিয়া প্রশ্ন করিল, আজ কলকাতায় যাচ্ছ নাকি? কেন কেন? আবার কি? মক্কেলের কাজ হাইকোর্টে মকদ্দমা আছে, তুমি যাবে? গিয়ে কোথায় থাকবে শুনি? যেখানে হোক, তোমার সাথে গাছতলায় থাকতেও আমার লজ্জা নেই। কথাটি ভালো এবং সতী স্ত্রীরই উপযুক্ত, কিন্তু হরিশের সর্বাঙ্গে যেন বিচুটি মাখাইয়া দিল। কহিল, তাহলে তো ভালোই হলো। তার বাড়িতেও স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, আমার কোনো অসুবিধে হবে না। না, সে হবে না। বলা নেই কহা নেই, বিনা আহ্বানে বরের বাড়িতে তোমাকে নিয়ে গিয়ে আমি উঠিতে পারবো না। পারবে না সে তো জানি, আমাকে সঙ্গে নিয়ে লাবণ্যর ওখানে ওঠা যায় না। হরিশ খেপিয়া গেল। হাত মুখ নাড়াইয়া চিৎকার করিয়া কহিল, তুমি যেমন নোংরা তেমনি মন্দ। সে বিধবা ভদ্রমহিলা, আমি বা যেখানেই যাব না কেন, সেই বা আমাকে যেতে বলবে কেন? তাছাড়া আমার সময় বা কে? কলকাতায় গিয়ে পরের কাছে নিঃশ্বাস ফেলবারও ফুসরত পাবো না। পাবে গো, পাবে, ঠিকই সময় পাবে। এই বলিয়া নির্মলা ঘর হইতে বাহির হইয়া গেল। শেষ হলো আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সতী পর্ব 1। হরিশের চরিত্রে অভিরাজ আশিস, নির্মলার চরিত্রে শ্রেয়া, লাবণ্যের চরিত্রে সোমাশীল, উমার চরিত্রে প্রতিমা শিকারী নস্কর ও অন্যান্য চরিত্রে অভিরাজ আশিস, শ্রেয়া, পলরব, শুভ, চন্দ্রিকা, রণজয় রায়চৌধুরী ও রূপা। গল্প পাঠে আমি শুভ, নাট্যরূপ ও সমগ্র পরিচালনায় পলরব, ধ্বনি পরিকল্পনায় ও পোস্টার ডিজাইন রিতম পাল,
আগামী সপ্তাহে ঠিক সোমবার ভারতীয় সময় রাত্রি 9:24 এবং বাংলাদেশীয় সময় রাত্রি 9:54 সতী পর্ব 2 নিয়ে হাজির হবে গপ্পপুর লোকাল। গপ্পপুর লোকালে আপনাদের স্বাগতম। গপ্পপুর লোকালের আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সতী অন্তিম পর্ব। প্রথমে গত পর্বে কি হলো আসুন ছোট্ট করে জেনে নিই। হরিশ গল্পের নায়ক, ভারী অসুখ হলো তার। তার স্ত্রী তার অসুখ সারাবার জন্য মন্দিরে টানা 7 দিন হন্যা হয়ে পড়েছিলেন। অসুখ সারলে গ্রামবাসীরা তাকে সতী রূপে দেখতে শুরু করেন। আর তার স্বামী এদিকে তার ছোট্টবেলার বান্ধবীকে লুকিয়ে কলকাতায় নিয়ে আসায় তার সাথে গোল বাঁধে। তারপর গন্তব্য স্টেশন গপ্পপুর, পরবর্তী স্টেশন গপ্পপুর। সকল যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে পুরো গল্পটি শুনে মন্তব্য এবং উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। তুমি যেমন নোংরা তেমনি মন্দ। সে বিধবা ভদ্রমহিলা। আমি বা যেখানেই যাব না কেন সেই বা আমাকে যেতে বলবে কেন? তাছাড়া আমার সময় বা কে? কলকাতায় গিয়ে পরের কাছে নিঃশ্বাস ফেলবারও ফুসরত পাবো না। পাবে গো, পাবে, ঠিকই সময় পাবে। এই বলিয়া নির্মলা ঘর হইতে বাহির হইয়া গেল। দিন তিনেক পরে হরিশ কলিকাতা হইতা ফিরিয়া আসিলে স্ত্রী কহিল, 4-5 দিন বলে গেলে 3 দিনেই যে ফিরে এলে বড়। কাজ ঢুকে গেল, চলে এলাম। লাবণ্যর সঙ্গে দেখা হয়নি বুঝি? না। নির্মলা অতিশয় ভালো মানুষের মতো জিজ্ঞাসা করিল, কলকাতাতেই যদি গেলে একবার খবর নিলে না কেন? সময় পাইনি। অত কাছাকাছি গেলে সময় একটুখানি করে নিলেই হতো। এই বলিয়া সে চলিয়া গেল। ইহার মাসখানেক পরে একদিন আদালতে বাহিরে হইবার সময় হরিশ ভাগিনীকে ডাকিয়া কহিল, আজ আমার ফিরতে বোধ করি একটু রাত হয়ে উঠবে উমা। কেন দাদা, কেন দাদা? উমা কাছেই ছিল, আসতে বলিলেই চলিত, কিন্তু কণ্ঠস্বর উঁচুতে চড়াইয়া অদৃশ্য কাহাকেও লক্ষ্য করিয়া হরিশ উত্তর দিল, যোগিনবাবুর বাড়িতে একটা জরুরি পরামর্শ আছে, দেরি হয়ে যেতেও পারে। ফিরিতে দেরিই হইল। রাত্রি 12টার কম নয়। হরিশ মোটর হইতে নামিয়া বাহিরের ঘরে গিয়া প্রবেশ করিল। কাপড় ছাড়িতে ছাড়িতে শুনিতে পাইল স্ত্রী উপরের জানলা হইতে সোফারকে ডাকিয়া বলিতেছে, আব্দুল, যোগিনবাবুর বাড়ি থেকে এলে বুঝি? আব্দুল কহিল, नहीं माई जी, स्टेशन से आते हैं। স্টেশন? স্টেশন কেন? গাড়িতে কেউ এলো বুঝি? कलकत्ता से एक माई जी और बच्चा आया। কলকাতা থেকে? বাবু গিয়ে তাদের নিয়ে এসে বাসায় পৌঁছে দিলেন বুঝি? हाँ। জবাব দিয়া গাড়ি আস্তা বলে লইয়া গেল। ঘরের মধ্যে হরিশ আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া রইল। এরূপ সম্ভাবনার কথা যে তাহার মনে হয় নাই তাহা নয়, কিন্তু নিজের চাকরকে মিথ্যা বলিতে অনুরোধ করিতে সে কিছুতেই পারিয়া উঠে নাই। রাত্রিতে শোবার ঘরের মধ্যে একটা কুরুক্ষেত্র কাণ্ড হইয়া গেল। পরদিন সকালেই লাবণ্য ছেলে লইয়া এ বাড়িতে আসিয়া উপস্থিত হইল। হরিশ বাইরের ঘরে ছিল। তাহাকে কহিল, আপনার স্ত্রীর সঙ্গে পরিচয় নেই, চলুন আলাপ করিয়ে দেবেন। হরিশের বুকের মধ্যে তোলপাড় করিতে লাগিল। একবার সে এমনও বলিতে চাহিল যে এখন অত্যন্ত কাজের তাড়া। কিন্তু সে অজুহাত খাটিল না। তাহাকে সঙ্গে করিয়া আনিয়া স্ত্রীর সহিত পরিচয় করাইয়া দিতে হইল। বছর 10 ছেলে এবং লাবণ্য। নির্মলা তাহাদের সমাদরে গ্রহণ করিল। ছেলেকে খাবার খাইতে দিত এবং তাহার মাকে আসন পাতিয়া সযত্নে বসাইল। কহিল, আমার কত সৌভাগ্য যে আপনার দেখা পেলাম। লাবণ্য ইহার উত্তর দিয়া বলিল, হরিশবাবুর মুখে শুনেছিলাম আপনি ক্রমাগত বারব্রত আর উপবাস করে করে শরীরটাকে নষ্ট করে ফেলেছেন। এখনও তো বেশ ভালো দেখাচ্ছে না। বাড়ানো কথা, কিন্তু এ আবার উনি কবে বললেন? হরিশ তখনও কাছে দাঁড়াইয়াছিল। সে একেবারে বিবর্ণ হইয়া উঠিল। এবার কলকাতায় খেতে বসে কেবল আপনারই কথা।
ওর বন্ধু কুশলবাবুর বাড়ি থেকে আমাদের বাড়ি খুব কাছে কি না? ছাতের ওপর থেকে চেঁচিয়ে ডাকলে শোনা যায়। খুব সুবিধে তো। কিন্তু তাতেই শুধু হয়নি, ছেলেকে পাঠিয়ে রীতিমতো ধরে আনতে হতো। বটে। আবার জাতের গোঁড়ামিও কম নেই। ব্রাহ্মণদের ছোঁয়া খান না, আমার পিসিমার হাতে পর্যন্ত না। সমস্তই আমাকে নিজে রেঁধে নিজে পরিবেশন করতে হতো। এই বলিয়া সে হাসি মুখে সকৌতকে হরিশের প্রতি চাহিয়া বলিল, আচ্ছা, এর মধ্যে আপনার কি লজিক আছে বলুন তো? আমি কি ব্রাহ্ম সমাজ ছাড়া? হরিশের সর্বাঙ্গ ঝিমঝিম করিতে লাগিল। তাহার মিথ্যাবাদিতা প্রমাণিত হওয়ায় তাহার মনে হইল, এতদিনে মা বসুমাতা দয়া করিয়া বোধ হয় তাকে জৌড়ে টানিয়া লইতেছে। কিন্তু পরামর্শ এই যে নির্মলা আজ ভয়ঙ্কর উন্মাদ কাণ্ড কিছু একটা না করিয়া স্থির হইয়া রইল। সংশয়ের বস্তু অবিসংবাদী সত্যরূপে দেখা দিয়ে বোধহয় তাহাকেও হতচেতন করিয়া ফেলিয়াছিল। হরিশ বাহিরে আসিয়া স্তব্ধ পাংশ মুখে বসিয়া রইল। এই ভীষণ সম্ভাবনার কথা স্মরণ করিয়া লাবণ্যকে পূর্বাহ্নে সতর্ক করিবার কথা বহুবার তাহার মনে হইয়াছে, কিন্তু আত্ম অবমাননার ও একান্ত মর্যাদাহীন লুকোচুরির প্রস্তাব যে কোনো মতেই এই শিক্ষিত ভদ্রমহিলাটির সম্মুখে উচ্চারণ করিতে পারে নাই। লাবণ্য চলিয়া গেল। নির্মলা ঝড়ের বেগে ঘরে ঢুকিয়া বলিল, ছি, তুমি এমন মিথ্যাবাদী! এত মিথ্যা কথা বলে? হরিশ চোখ রাঙাইয়া লাফাইয়া উঠিল। বেশ করি বলি, আমার খুশি। নির্মলা ক্ষণকাল স্বামীর মুখের প্রতি নিঃশব্দে চাইয়া থাকিয়া কাঁদিয়া ফেলিল। কহিল, বলো, যত ইচ্ছে মিথ্যে বলো, যত খুশি আমাকে ঠকাও, কিন্তু ধর্ম যদি থাকে, যদি সতী মায়ের মেয়ে হই, যদি কায় মনে সতী হই, আমার জন্যে তোমাকে একদিন কাঁদতে হবে, হবে, হবে। এই বলিয়া সে যেমন আসিয়াছিল তেমনি দ্রুতবেগে বাহির হইয়া গেল। বাক্যালাপ পূর্ব হইতেই বন্ধ চলিতেছিল, এখন সেটা দৃঢ়তর হইল এই মাত্র। নিচের ঘরে শয়ন ও ভোজন। হরিশ আদালতে যায় আসে। বাহিরের ঘরে একাকী বসিয়া কাটায় নতুন কিছুই নয়। আগে সন্ধ্যার সময় একবার করিয়া ক্লাবে গিয়া বসিত, এখন সেটুকুও বন্ধ হইয়াছে, কারণ শহরের সেই দিকে লাবণ্যের বাসা। তাহার মনে হয় পতিপ্রাণা ভার্যার 2 চক্ষু 10 চক্ষু হইয়া 10 দিক হইতে পতিকে অহরহ নিরীক্ষণ করিতেছে। তাহার বিরাম নাই, বিশ্রাম নাই। মাধ্যাকর্ষণের ন্যায় তাহা নিত্য। স্নানের পরে আরশির দিকে চাহিয়া তাহার মনে হইত সতীসাধ্যের এই অক্ষয় প্রেমের আগুনে তাহার কুলসিত দেহের নশ্বর মেজ মদ্দা মাংস শুষ্ক ও নিষ্পাপ হইয়া অত্যন্ত দ্রুত উচ্চতর লোকের জন্য প্রস্তুত হইয়া উঠিতেছে। তাহার আলমারির মধ্যে একখানা কালী সিংহের মহাভারত ছিল। সময় যখন কাটিত না তখন তাহা হইতে সে বাছিয়া বাছিয়া সতী নারীর উপাখ্যান পড়িত। কি তার প্রচণ্ড বিক্রম ও কতই না অদ্ভুত কাহিনী! স্বামী পাপী তাপী যাহাই হোক, কেবলমাত্র স্ত্রীর সতীত্বের জোরেই সমস্ত পাপমুক্ত হইয়া অন্তে কল্পকাল তাহারা একত্রে বাস করে। কল্পকাল যে ঠিক কত হরিশ জানিত না, কিন্তু সে যে কম নহে এবং মুনি ঋষিদের লেখা শাস্ত্রবাক্য যে মিথ্যা নহে, এ কথা মনে করিয়া তাহার সর্বাঙ্গ অবশ হইয়া উঠিত। পরলোকের ভরসায় জলাঞ্জলি দিয়া সে বিছানায় শুইয়া মাঝে মাঝে ইহালোকের ভাবনা ভাবিত, কিন্তু কোনো পথ নাই। সাহেবদের হইলে মামলা মকদ্দমা খাড়া করিয়া এতদিনে যাহা হোক একটা হার রফা করিয়া ফেলিত। মুসলমানদের হইলে 3 তালাক দিয়া বহু পূর্বেই চুকাইয়া ফেলিত, কিন্তু নিরীহ এক পত্নী ব্রত ভদ্র বাঙালি না, কোনো উপায় নেই। ইংরাজি শিক্ষায় বহু বিবাহ ঘুচিয়াছে, বিশেষত নির্মলা। চন্দ্রসূর্য যাহার মুখ দেখিতে পায় না, অতি বড় শত্রু যাহার সতীত্বে বিন্দুমাত্র কলঙ্ক লেপন করিতে পারে না। বস্তুত স্বামী ভিন্ন যাহার ধ্যান জ্ঞান নাই, তাহাকেই পরিত্যাগ বাপনে নির্মল নিষ্কুলুষ। হিন্দু সমাজের মধ্যে কি আর মুখ দেখাইতে পারিবে?
দেশের লোকে খাই খাই করিয়া হয়তো তাহাকেই খাইয়াই ফেলিবে। ভাবিতে ভাবিতে চোখ কান গরম হইয়া উঠিত। বিছানা ছাড়িয়া মাথায় মুখে জল দিয়া বাকি রাতটুকু সে চেয়ারে বসিয়া কাটাইয়া দিত। এমনি করিয়া বোধহয় মাসাধিক কাল গত হইয়া গেছে। হরিশ আদালতে বাহির হইতেছিল। ঝি আসিয়া একখানা চিঠি তাহার হাতে দিল, কহিল, জবাবের জন্য লোক দাঁড়িয়ে আছে। খাম ছেঁড়া, উপরে লাবণ্যের হস্তাক্ষর। হরিশ জিজ্ঞাসা করিল, চিঠি আমার খুলল কে? মা। হরিশ চিঠি পড়িয়া দেখিল লাবণ্য অনেক দুঃখ করিয়া লিখিয়াছে, সেদিন আমার অসুখ চোখে দেখে গিয়েও আর একটি বারও খবর নিলেন না আমি মরলুম কি বাঁচলুম। অথচ বেশ জানেন এ বিদেশে আপনি ছাড়া আমার আপনার লোক কেউ নেই। যাই হোক, এই যাত্রা আমি মরিনি, বেঁচে আছি। এ চিঠি কিন্তু সে নালিশের জন্যে নয়। আজ আমার ছেলের জন্মতিথি। কোর্টের ফেরত একবার এসে তাকে আশীর্বাদ করে যাবেন, এই ভিক্ষা। লাবণ্য। পত্রের শেষে পুনশ্চ দিয়া জানাইয়াছে যে রাত্রির খাওয়াটা আজ এইখানেই সমাধা করিতে হইবে। একটুখানি গান বাজনার আয়োজনও আছে। চিঠি পড়িয়া বোধ করি সে ক্ষণকাল বিমনা হইয়া পড়িয়াছিল। হঠাৎ চোখ তুলিতেই দেখিতে পাইল ঝি হাসি লুকাইতে মুখ নিচু করিল। অর্থাৎ বাড়ির দাসী চাকরের কাছেও এ যেন একটা তামাশার ব্যাপার হইয়া উঠিয়াছে। এক মুহূর্তে তাহার শিরার রক্ত আগুন হইয়া উঠিল। ইহার কি সীমা নাই? যতই সহিতেছি ততই কি পীড়নের মাত্রা বাড়িয়া চলিয়াছে? জিজ্ঞাসা করিল, তাদের বাড়ির ঝি। তাকে বলে দাও গে আমি কোর্টে ফেরত যাব। এই বলিয়া সে বীর দর্পে মোটরে গিয়া উঠিল। সে রাত্রে বাড়ি ফিরিতে হরিশের বস্তুত অনেক রাত্রিই হল। গাড়ি হইতে নামিতেই দেখিল তাহার উপরের শোবার ঘরের জানলায় দাঁড়াইয়া নির্মলা পাথরের মূর্তির মতো স্তব্ধ হইয়া আছে। ডাক্তারের দল অল্পক্ষণ হইল বিদায় লইয়াছেন। পারিবারিক চিকিৎসক বৃদ্ধ জ্ঞানবাবু যাইবার সময় বলিয়া গেলেন, বোধহয় সমস্ত আফিংটাই বার করে ফেলা গেছে। বৌমার জীবনে আর কোনো শঙ্কা নেই। হরিশ একটুখানি ঘাড় নাড়িয়া কি ভাব যে প্রকাশ করিল, বৃদ্ধ তাহাতে মনোযোগ করিলেন না। কহিলেন, যা হওয়ার হয়ে গেছে। এখন কাছে কাছে থেকে 2-3 দিন সাবধানে রাখলেই বিপদ কেটে যাবে। যে আজ্ঞা। বলিয়া হরিশ স্থির হইয়া বসিয়া পড়িল। সেদিন বার লাইব্রেরির ঘরে আলোচনা অত্যন্ত তীক্ষ্ণ ও কঠোর হইয়া উঠিল। ভক্ত বীরেন কহিল, আমার গুরুদেব স্বামীজি বলেন, বীরেন মানুষকে কখনো বিশ্বাস করবে না। সেই দিন গোসাইবাবুর বিধবা পুত্রবধূর সম্বন্ধে যে স্ক্যান্ডেলটা প্রকাশ হয়ে পড়েছিল, তোমরা তো বিশ্বাস করলে না, বললে হরিশ এ কাজ করতেই পারে না। এখন দেখলে গুরুদেবের কৃপায় আমি এমন অনেক জিনিস জানতে পারি যা তোমরা ড্রিম পর্যন্ত করো না। বর্জেন্দ্র বলিল, হরিশটা কি স্কাউন্ড্রেল! ওরকম সতীতেরই স্ত্রী যার, কিন্তু মজা দেখছে সংসারে। বদমাইশগুলোর ভাগ্যে কেবল এরকমই স্ত্রী জোটে। বৃদ্ধ তারিণী চাটুর্যে হুক্কা লইয়া ঝিমাইতেছিল। কহিলেন, নিঃসন্দেহে আমার তো মাথার চুল পেকে গেছে, কিন্তু ক্যারেক্টারে কেউ আমাকে একটা পোস্ট দিতে পারল না। অথচ আমারই হলো 7-8টা মেয়ে। বিয়ে দিতে দিতে দেউলিয়া হয়ে গেল। যোগিনীবাবু কহিলেন, আমাদের মেয়ে স্কুলের পারিদর্শক হিসেবে লাবণ্যপ্রভা মহিলাটি দেখছি একেবারে আদর্শ। গভর্নমেন্টে বোধ করি মুভ করা উচিত। অ্যাবসলিউটলি নেসেসারি। সম্পূর্ণ একটা দিন পার হইল না। সতী সাধ্বীর স্বামীর হরিশের চরিত্র জানিতে শহরে কাহারও আর বাকি রইল না, এবং সুহৃদ্বর্গের কৃপায় সকল কথাই তাহার কানে আসিয়া পৌঁছিল। উমা আসিয়া চোখ মুছিয়া কহিল, দাদা, তুমি আবার বিয়ে করো? পাগল? পাগল কেন? আমাদের দেশে তো পুরুষদের বহু বিবাহ ছিল। তখন আমরা বর্বর ছিলাম। বব্বর কিসে? তোমার দুঃখ আর কেউ না জানুক,
আমি তো জানি সমস্ত জীবনটা কি এমনি ব্যর্থ হয়েই যাবে? উপায় কি বোন? স্ত্রী ত্যাগ করে আবার বিয়ে করার ব্যবস্থা পুরুষের আছে জানি, কিন্তু মেয়েদের তো নেই। তোর বৌদিরও যদি এ পথ খোলা থাকতো তোর কথায় রাজি হতাম উমা। তুমি কি যে বলো দাদা! এই বলিয়া উমা রাগ করিয়া চলিয়া গেল। হরিশ চুপ করিয়া একাকী বসিয়া রহিল। তাহার উপায়হীন অন্ধকার চিত্ততল হইতে কেবল একটি কথাই বারংবার উত্থিত হইতে লাগিল। পদ নাই, পদ নাই, এই আনন্দহীন জীবনে দুঃখ ধুয়ো হইয়াই রইব। তাহার বসিবার ঘরের মধ্যে তখন সন্ধ্যার ৬টা গাঢ়তর হইয়া আসিয়াতেছিল। হঠাৎ তাহার কানে গেল, পাশের বাড়ির দরজায় দাঁড়াইয়া বৈষ্ণব ভিখারির দল কীর্তনের সুরে সুধীর বিলাপ গাইতেছে। দূতী মথুরায় আসিয়া ব্রজনাথের হৃদয়হীন নিষ্ঠুরতার কাহিনী বিনাইয়া বিনাইয়া নালিশ করিতেছে। সেকালে এ অভিযোগের কিরূপ উত্তর দূতীর মিলিয়েছিল হরিশ জানিত না, কিন্তু একালে সে বর্জনাথের পক্ষে বিনা পয়সায় উকিল দাঁড়াইয়া তর্কের উপর তর্ক জুড়িয়া মনে মনে বলিতে লাগিল, ওগো দূতি, নারীর একনিষ্ঠ প্রেম খুব ভালো জিনিস, সংসারে তার তুলনা নেই। কিন্তু তুমি তো সব কথা বুঝবে না, বলবেও না। কিন্তু আমি জানি বজনাথ কিসের ভয়ে পালিয়ে গিয়েছিলেন, এবং 100 বছরের মধ্যে আর ওর মুখও হয়নি। কংস টংস সব মিছে কথা। আসল কথা শ্রীরাধার ওই একনিষ্ঠ প্রেম। তবু তো তখনকার কালে ঢেলে সুবিধে ছিল, মথুরায় লুকিয়ে থাকা চলতো। কিন্তু একাল ঢের কঠিন, না আছে পালাবার জায়গা, না আছে মুখ দেখাবার স্থান। এখন ভুক্তভোগী বজনাথ দয়া করে অধীনে একটু শীঘ্র পায়ে স্থান দিলেই বাঁচি। শেষ হলো আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সতী পর্ব 2। হরিশের চরিত্রে অভিরাজ আশিস, নির্মলার চরিত্রে শ্রেয়া, লাবণ্যের চরিত্রে সোমাশীল, উমার চরিত্রে প্রতিমা শিকারী নস্কর, অন্যান্য চরিত্রে অভিরাজ আশিস, শ্রেয়া, পলরব, শুভ, চন্দ্রিকা, রণজয় রায়চৌধুরী ও রূপা। গল্প পাঠে আমি শুভ। নাট্যরূপ ও সমগ্র পরিচালনায় পলরব। ধ্বনি পরিকল্পনায় ও পোস্টার ডিজাইন রিতম পাল। আগামী সপ্তাহে ঠিক সোমবার ভারতীয় সময় রাত্রি 9:24 এবং বাংলাদেশীয় সময় রাত্রি 9:54 আরও একটি গল্প নিয়ে হাজির হবে গপ্পপুর লোকাল।